একটি যুদ্ধ মাঠে জেতা যায়, আবার একটি যুদ্ধ জেতা যায় একদম নিঃশব্দে, কাগজ কলম আর মাথার ভেতরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। জার্মান সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সব জায়গায় তারা ব্যবহার করছে এমন এক যন্ত্র যা দেখতে সাধারণ একটি টাইপরাইটারের মতো, কিন্তু এই যন্ত্রের ভেতরে লুকিয়ে আছে এমন এক জাদু যা একটা বার্তাকে এমনভাবে এলোমেলো করে দিতে পারে যে সেটা ভাঙা প্রায় অসম্ভব। জার্মানরা এতটাই নিশ্চিত ছিল যে তারা ধরেই নিয়েছিল এই কোড কখনো কেউ ভাঙতে পারবে না, কিন্তু একদল মানুষ একটা গোপন বাড়িতে বসে ঠিক সেই অসম্ভব কাজটাই করে ফেলেছিল। আর এই একটা ঘটনাই বদলে দিয়েছে গোটা যুদ্ধের চেহারা। চলুন আজ আপনাকে নিয়ে যাই সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের চরম ঘটনার দিকে। কি হয়েছিল, কি ছিল সেই টাইপরাইটার যন্ত্রটা, কিভাবে এখানেই হেরে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের নায়ক হিটলার। প্রথমেই জেনে নেই এই যন্ত্রটা এলো কোথা থেকে। নাম তার অ্যানিগমা। মজার বিষয় হলো এই যন্ত্র কিন্তু প্রথমে যুদ্ধের জন্য বানানো হয়নি। 1918 সালে এক জার্মান প্রকৌশলী আর্থার শেরবিয়াস এই যন্ত্র বানিয়েছিলেন সাধারণ ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য, যাতে তারা তাদের ব্যবসায়িক গোপন তথ্য সুরক্ষা রাখতে পারে। কিন্তু পরে যখন ন্যাৎসি জার্মান ক্ষমতায় আসে, তারা বুঝতে পারে এই যন্ত্রটা তো শুধু ব্যবসার জন্য না, এটা তো হতে পারে একটা গোটা যুদ্ধ জয়ের অস্ত্র। তারা এটাকে নিয়ে নেয়, আরও শক্তিশালী করে তোলে আর পুরো সামরিক বাহিনীতে ছড়িয়ে দেয়। জার্মান কমান্ডাররা এতটাই নিশ্চিত ছিলেন যে তারা এই যন্ত্রে নিজেদের সবচেয়ে গোপন পরিকল্পনা পাঠাতে শুরু করে, কিন্তু এখানেই লুকিয়ে ছিল তাদের সবচেয়ে বড় ভুল। এবার একটু সহজ করে বুঝিয়ে বলি এই যন্ত্রটা আসলে কি করত। ধরুন আপনার কাছে একটা তালা আছে, আপনি একটা চাবি দিয়ে তালাটা খুলবেন। সাধারণ তালা হলে এই চাবি দিয়ে বারবার খোলা যায়, কিন্তু অ্যানিগমা ছিল এমন এক জাদুর তালা যেটা প্রতিবার ব্যবহারের পর নিজে থেকেই বদলে যেত। যন্ত্রটার ভেতরে ছিল কয়েকটা ঘূর্ণায়মান চাকতি, যাকে বলা হতো রোটর। আপনি যখন একটা অক্ষর টাইপ করতেন, রোটরগুলো ঘুরে সেই অক্ষরকে সম্পূর্ণ অন্য একটা অক্ষরে বদলে দিত, আর উপরের একটা লাইট বোর্ডে সেই নতুন অক্ষরটা জ্বলে উঠত। মজার বিষয় হলো আপনি যদি একই অক্ষর দুইবার টাইপ করতেন, দুইবারই আলাদা আলাদা ফলাফল আসবে, কারণ প্রতিটা টাইপের সাথে সাথে রোটরগুলো ঘুরে যাচ্ছে, পুরো হিসেবটাই বদলে যাচ্ছে। এমন একটা যন্ত্র ভাঙা মানে একটা তালা ভাঙা, যেটা প্রতি সেকেন্ডে নিজেই নতুন তালায় বদলে যাচ্ছে। আর সংখ্যাটা শুনলে আপনি চমকে যাবেন। এই যন্ত্র তৈরি করতে পারত প্রায় 158 কুইন্টিলিয়ন ভিন্ন ভিন্ন সেটিংস, অর্থাৎ 158 এর পিছনে 18টা শূন্য। এখন বলুন তো এত বড় একটা সংখ্যা ভেতর থেকে সঠিক সেটিংসটা খুঁজে বের করা কি আদৌ সম্ভব? জার্মানিদের উত্তর ছিল না, কখনোই না। কিন্তু জানলে অবাক হবেন, এই অসম্ভব শব্দটাই সবচেয়ে আগে ভুল প্রমাণিত করেছিল একটা ছোট্ট দেশ, পোল্যান্ড। যুদ্ধ শুরু হওয়ার বহু আগে পোল্যান্ডের এক তরুণ গণিতবিদ, নাম তার মারিয়ান রেইবুস্কি, এই যন্ত্রের রহস্য নিয়ে মাথা ঘামাতে শুরু করেন। ফরাসি গোয়েন্দা সংস্থার দেওয়া কিছু পুরনো অপারেটিং ম্যানুয়াল সাহায্যে তিনি ধীরে ধীরে বুঝে ফেলেন যন্ত্রের রোটরগুলোর ভেতরে আসলে কিভাবে তার বিছানো আছে। ভাবুন তো, একজন মানুষ কোনো আধুনিক কম্পিউটার ছাড়াই শুধু কাগজ কলম আর তীক্ষ্ণ মস্তিষ্ক দিয়ে এমন একটা যন্ত্রের গোপন নকশা বের করে ফেললেন, যেটা পুরো জার্মান সামরিক বাহিনী অবৈধ বলে বিশ্বাস করত। কিন্তু এই বিজয় বেশি দিন টেকেনি। জার্মানরা যখন বুঝতে পারে তাদের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা দরকার, তখন তারা যন্ত্রটাকে আরও জটিল করে তোলে। পোল্যান্ডের সেই পুরনো পদ্ধতি হঠাৎ অকেজো হয়ে যায়, কিন্তু একটা সুযোগ তারা হাতছাড়া করেনি। যুদ্ধ শুরুর ঠিক আগে পুলিশরা তাদের সব গবেষণা ব্রিটেনে আর ফ্রান্সের সাথে শেয়ার করে দেয়। এই মুহূর্তটাই হয়ে ওঠে গল্পের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। এবার দৃশ্যপট চলে যায় ইংল্যান্ডের এক নিরিবিলি গ্রামে, রেসলি পার্ক। বাইরে থেকে দেখলে মনে হবে এটা একটা সাধারণ স্টেট,
কিন্তু এর ভেতরে চলছিল ইতিহাসের সবচেয়ে গোপন এক লড়াই। 1939 সালে যুদ্ধ ঘোষণার মাত্র একদিন পরেই এক তরুণ গণিতবিদ এই এস্টেটে এসে পূর্ণকালীন দায়িত্ব নেন। তার নাম অ্যালান টিউরিং। টিউরিং বুঝেছিলেন পুরনো পদ্ধতিতে এই যন্ত্র ভাঙা সম্ভব নয়, দরকার সম্পূর্ণ নতুন কিছু। তাই তিনি ডিজাইন করেন একটা বিশাল যান্ত্রিক মস্তিষ্ক, যার নাম দেওয়া হয় বম। কিন্তু এই বম কিভাবে কাজ করত জানেন? এটা প্রতিটা সম্ভাব্য সেটিংস একে একে চেক করতো না, তাহলে তো 1000 বছর লেগে যেত। এর বদলে এটা ব্যবহার করত যুক্তির এক চতুর কৌশল। কোনটা অসম্ভব সেটা বাদ দিয়ে ধীরে ধীরে সম্ভাবনার তালিকা ছোট করে আনতো। আর এখানেই আসে গল্পের সবচেয়ে মানবিক অংশ। কোড ব্রেকাররা বসে বসে অনুমান করতেন জার্মান সৈন্যরা প্রতিদিন একই ধরনের কিছু শব্দ ব্যবহার করছে কিনা, যেমন কোনো অফিসারের পদবি বা আবহাওয়ার রিপোর্ট। আর সবচেয়ে মজার বিষয়, জার্মানরা চাইলে এলোমেলো শব্দ ব্যবহার করে এই অনুমান করাটা অনেক কঠিন করে দিতে পারত, কিন্তু নিজেদের যন্ত্রের প্রতি অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে তারা সেটা করেনি। এই একটাই অবহেলা ধীরে ধীরে তাদের কফিনে পেরেক ঠুকতে শুরু করে। তবে এই গল্প মোটেও সরল রৈখিক ছিল না। মাঝপথে এসেছিল এক ভয়াবহ ধাক্কা। আটলান্টিক মহাসাগরে জার্মান সাবমেরিন বা ইউ বোটগুলো একের পর এক ব্রিটিশ জাহাজ ডুবিয়ে দিচ্ছিল। প্রথম দিকে কোড ব্রেকাররা এই ইউ বোট গতিবিধি পড়তে পারছিলেন, তাই জাহাজগুলোকে বিপদ থেকে সরিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ একদিন 1942 সালের ফেব্রুয়ারি মাসে সব আলো নিভে যায়। জার্মানরা তাদের নৌবাহিনীর যন্ত্রে একটা চতুর্থ রোবট যোগ করে দেয়, যা কোড ব্রেকারদের কাজ রাতারাতি 26 গুণ কঠিন করে তোলে। ব্রিটিশরা পুরোপুরি অন্ধ হয়ে যায়। তারা আর জানতে পারছিল না এই ইউ বোটগুলো কোথায় আছে, কোথায় হামলা করবে। ফলাফল ছিল ভয়াবহ। জাহাজ ডুবির সংখ্যা আকাশ ছোঁয়া হয়ে যায়। মনে হচ্ছিল এতদিনের সব পরিশ্রম বুঝি বৃথাই গেল। কিন্তু তখনই ঘটে গল্পের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়। পূর্ব ভূমধ্যসাগর রয়্যাল নেভির ডেস্ট্রয়াররা একটা জার্মান সাবমেরিনকে ক্রমাগত আক্রমণ করে বাধ্য করে সমুদ্রের উপরিভাগে উঠে আসতে। সাবমেরিনটার নাম U559। জার্মান নাবিকরা যখন জাহাজ ছেড়ে পালাতে শুরু করে, তখন দুজন ব্রিটিশ, একজন সাধারণ নাবিক আর একজন অফিসার ঝাঁপ দেন সমুদ্রে। সাঁতরে গিয়ে তারা ডুবন্ত সাবমেরিনটার ভেতরে নেমে যান। কল্পনা করুন সেই মুহূর্তটা। অন্ধকার ডুবন্ত জাহাজ, পানি ঢুকছে চারদিক থেকে। তারা ভেতর থেকে গুরুত্বপূর্ণ গোপন নথি বের করে উপরে তুলে দেন। কিন্তু ঠিক তখনই জাহাজটা হঠাৎ পুরোপুরি ডুবে যায়, আর তাদের দুজনকেও সাথে সাথে নিয়ে যায়। তারা আর ফিরে আসেনি। কিন্তু তাদের শেষ মুহূর্তের সেই সাহসিকতাই আবার খুলে দেয় জার্মান নৌবাহিনীর গোপন জগতের দরজা। তাদের আত্মত্যাগের বিনিময়ে কোড ব্রেকাররা আবার আলোর মুখ দেখতে পান ইউএসএফ-এ। এবার দেখুন এই গোপন তথ্য কিভাবে সরাসরি যুদ্ধক্ষেত্রে কাজে লেগেছিল। 1943 সালের এপ্রিল মাস, ব্রেসলি পার্কের বিশ্লেষকরা একটা বার্তা ডিসক্রিপ্ট করেন, যেখানে লেখা ছিল জার্মান ইউ বোটের একদল, যাদের নাম লোহেনার্স, লুকিয়ে আছে, অপেক্ষা করছে একটা ব্রিটিশ কনভেয়ারের জন্য, যাতে অতর্কিত আক্রমণ করতে পারে। এই তথ্য পেয়ে রয়্যাল নেভি কি করে? তারা চুপচাপ পুরো কনভেয়ার রুট বদলে দেয়, আর সেই আক্রমণস্থলে আগে থেকেই পাঠিয়ে দেয় বিমান টহল। জার্মান সাবমেরিনগুলো যখন পানির নিচ থেকে উঠে এসে শিকার ধরার জন্য, তারা দেখতে পায় সামনে নিরস্ত্র বণিক জাহাজ নয়, অপেক্ষা করছিল যুদ্ধ বিমান আর ডেপথ চার্ট। কনভেয়ার নাবিকরা সেদিন ভেবেছিলেন এটা নিছক ভাগ্য। তারা জানতেও পারেনি যে এর পেছনে ছিল একটা গোপন গণিতের যুদ্ধ, যা তাদের অজান্তেই জীবন বাঁচিয়ে দিয়েছে। এই একটা ঘটনা একা নয়, এমন শত শত মুহূর্তে পুরো যুদ্ধ জুড়ে ঘটেছিল। আটলান্টিক যুদ্ধ থেকে শুরু করে উত্তর আফ্রিকা অভিযান, এমনকি ডি-ডের বিশাল আক্রমণ পরিকল্পনাতেও এই গোপন তথ্য, যার সাংকেতিক নাম ছিল আল্ট্রা, বারবার সিদ্ধান্ত বদলে দিয়েছে। ইতিহাসবিদরা পরে হিসাব করে দেখেছেন এই কোড ব্রেকিং ইউরোপের যুদ্ধকে 2 থেকে 4 বছর পর্যন্ত সংক্ষিপ্ত করেছিল, যার অর্থ লক্ষ লক্ষ মানুষের জীবন বেঁচে গিয়েছিল। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এর পরের অংশ। যুদ্ধ শেষ হয়ে গেল 1945 সালে। যারা এই অসাধ্য সাধন করেছিলেন, তারা কি বীরের সম্মান পেয়েছিলেন? না, তাদের প্রায় কাউকেই কোনো স্বীকৃতি দেওয়া হয়নি। ব্রেসলি
পার্কে কাজ করা হাজার হাজার মানুষকে আইন দিয়ে বাধা হয়েছিল। তারা কখনো কাউকে বলতে পারেন না তারা আসলে কি করেছিলেন। এই পুরো ঘটনা গোপন রাখা হয়েছিল 1970-এর দশক পর্যন্ত, আর সম্পূর্ণ সত্যটা প্রকাশ পায় 1990-এর দশকে গিয়ে। ভাবুন তো, একদল মানুষ যারা হয়তো গোটা যুদ্ধের ফলাফল বদলে দিয়েছিল, তারা নিজেদের গল্প বলার সুযোগটাই পাননি।